270 দিন আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর অনৈক্য হতাশাজনক, করণীয় নিয়ে চিন্তিত সরকার, জানিয়েছেন আসিফ নজরুল। দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটি একপেশে ও জবরদস্তিমূলক, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, নির্বাচনের দিন ছাড়া গণভোট মানা হবে না। কোন দলের সাথে আলোচনা না করেই জুলাই সনদ পরিবর্তন করেছে ঐকমত্য কমিশন। উপদেষ্টাদের কারণে বিপদে পড়তে যাচ্ছে দেশ, নাগরিক ঐক্যের আলোচনায় অভিযোগ রাজনীতিকদের। ঐকমত্য কমিশনের সুপারিশ কালকের মধ্যেই বাস্তবায়নের দাবি জামায়াতের। 5 দফা দাবিতে ইসিতে 8 দলের স্মারকলিপি। গণভোটের সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন ইসি সচিব। শাপলা কলি সহ নতুন 4 প্রতীক ইসির তালিকায়, প্রজ্ঞাপন জারি। শাপলা নিয়ে 1 বিন্দু ছাড় দেবে না এনসিপি, বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আন্দোলনের হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 270 দিন আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম অনৈক্য হতাশাজনক বলে মনে করছে সরকার। তবে সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা প্রধান উপদেষ্টা দ্রুতই ঠিক করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যে যাই বলুক, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই বলে আবারও নিশ্চিত করেন তিনি। রাজনৈতিক দলগুলোর চরম অনৈক্য সরকারের কাজকে কঠিন করে তুলেছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও। রকুনুজ্জামানের রিপোর্ট। জুলাই সনদ ও সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্ট চরম বিরোধ নিয়ে আলোচনা হয় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে না পৌঁছালে 270 দিন পর তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না। সনদের পুরো বিষয়টি নির্বাচিত সংসদের উপর নির্ভর করবে। গণভোট হলে কখন হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিবদমান এসব বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। নেই, প্রাথমিক কথাবার্তা হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জুলাই সনদ এবং তার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর চরম বিরোধ নিয়ে হতাশা প্রকাশ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা। এই দুইটা বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। আর গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয়। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকবো। আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। যেটা বলুন, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক বিরোধ, সেখানে জুলাই চেতনা কোথায়, সেই প্রশ্নও তোলেন আইন উপদেষ্টা। এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে উনাদের মধ্যে ঐক্যমত্য নাই এবং ওনারা চাচ্ছেন উনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে। এটা দুর্ভাগ্যজনক। তো এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল, তো এটা তো মানুষ তো বোকা না, মানুষ তো দেখছে ওনারা কি ধরনের আচরণ করছেন। ব্রিফিংয়ে জানানো হয়, আলাদা করে গুম কমিশন না করে গুম প্রতিরোধ প্রতিকার আইন মানবাধিকার কমিশনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। কমিশনের আদেশ পালন করতে বাধ্যতামূলকও করা হয়েছে। এছাড়া শুধু পরিবার নয়, মানসিক অ্যাটাচমেন্ট আছে তাদেরও আইনগতভাবে অঙ্গ প্রত্যঙ্গ দান করার সুযোগ রেখে আইন সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশেরও। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের দিন গণভোটের বাইরে অন্য কোনো সিদ্ধান্ত মানবে না বিএনপি, সাফ জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব একপেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান সংস্কার সংশোধন পরিষদ গঠনের কোনো আলোচনা না হলেও এ বিষয়ে অযৌক্তিক সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। আরও জানাচ্ছেন আহমেদ সরওয়ার।
জুলাই সনদের সুপারিশ নিয়ে দলের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। লিখিত বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলসমূহ প্রদত্ত মতামত, ভিন্নমত ও নোট অফ ডিসেন্ট গণভোটে উপস্থাপনের সুযোগ রাখা হয়নি। ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতীয়মান হয় যে দীর্ঘ 1 বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার। আমরা তো আপনার 2026 সালে মধ্য ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা যে কমিট করেছেন জাতির সামনে, আমরা সেটা আস্থা রেখেছি এবং সেই হিসাবে আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিএনপি মহাসচিব বলেন, 17 অক্টোবর কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় বিএনপি স্বাক্ষর করেছে। সেদিন সনদের চূড়ান্ত অনুলিপি উপস্থাপন করা হয়নি। এমনকি পরবর্তীতে যেটি পুস্তক আকারে তাদের দেয়া হয়েছে, তাতে ঐকমত্যের ভিত্তিতে কয়েকটি দফা তাদের অগোচরে আবার সংশোধন করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয়। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। একই আয়োজনে ও একই ব্যয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয়। যে সকল বিষয়ে ভিন্নমত, নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্য হয়েছে তার উল্লেখ না রেখে এবং দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমরা একমত হতে পারছি না। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে। মন গড়া যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির অন্য সদস্যরা বলেন, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে করা জুলাই সনদের সুপারিশের মধ্যে যে ত্রুটি আছে জাতির সামনে তারা তা তুলে ধরেছেন। যা সিদ্ধান্ত হয়েছে, যা কমিশনে ডকুমেন্ট হিসেবে রেকর্ডেড হয়েছে, সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হোক। দেশের সংবিধান বা প্রচলিত আইন অগ্রাহ্য করার ক্ষমতা তো আমার নাই। সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয়, সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে? সেই এখতিয়ার তো নির্বাচন কমিশনের নাই, সংবিধান অনুসারে নাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি আন্তরিকভাবেই চলমান সংস্কার প্রক্রিয়ার সাফল্য চায়। আমরা পজিটিভ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে এই যে আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। উপদেষ্টাদের কারণে দেশ বিপদে পড়তে যাচ্ছে, অভিযোগ নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভার বক্তাদের। তারা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ অরাজকতার দিকে যাবে। কোনো দলের সাথে আলোচনা না করে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ পরিবর্তন করেছে বলেও অভিযোগ তাদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিরাট একটা সুযোগ এসেছিল। এরই আলোকে সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সাড়া দিয়েছিল রাজনৈতিক দলগুলো। আপনি বললেন যে আপনারা ডিসেনশন সহ এই প্রস্তাবটা দেবেন, এখন বলতে দিলেন যদি বলতেই দিতে চান তাহলে কেন তাদের সঙ্গে আলোচনা করতে চান? আপনারা যেদিন সনদ করলেন ওই বৃষ্টির মধ্যে সংসদ ভবনে, সেই সময় দুপুরবেলা 5টা আর্টিকেল চেঞ্জ করে দিলেন কেন? এবং এতে যে পুরো দেশকে একটা বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন, এটা না বোঝার মতো বোকার লক্ষ্য আপনারা স্বাক্ষর করার পরে বাস্তবায়নের যে পদ্ধতি, সেখানে এসে যখন সুপারিশ করলো
ঐকমত্য কমিশন তারা নোট অফ ডিসেন্ট এবং নোট অফ ডিসেন্ট কিভাবে মীমাংসা হবে সেই অংশটা বাদ রেখে আদেশে আমরা দেখলাম এই সনদকে উল্লেখ করা হয়েছে। এটা তারা তো করতে পারেন না, পারেন কি? কোনোভাবেই কি এটা গ্রহণ করা সম্ভব? যে ছাত্ররা ঘুমিয়ে গিয়েছে, পড়ার টেবিলে চলে গিয়েছে, আমরা পড়তেও জানি, ঘুমাইতেও জানি, রাজপথে বাস নিয়েও নামতেও জানি। সেজন্য বিএনপিকে আহ্বান জানাবো, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না। বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্থির থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। সরকার বিশেষ কোনো দলের দিকে ঝুঁকে পড়লে দেশের পাশাপাশি তারাও বিপদে পড়বেন বলে মন্তব্য করেন বক্তারা। নতুন রাজনীতির কথা আমরা যারা বলছি, আমাদের যে যতটুকু শক্তি আছে সবাই মিলে যদি একটা ঐক্যবদ্ধ শক্তি হতে পারতাম, তাহলেই তো বাংলাদেশের মানুষ নতুন রাজনীতি। আমরা কি নতুন কোন প্রপোজাল একা একা না করে সবাই মিলে করলে তাহলে তো মানুষ বুঝতো যে নতুন রাজনীতির একটা ধারা শুরু হয়েছে। আত্মঘাতী তৎপরতা আপনারা বন্ধ করুন। যেসব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হচ্ছেন তাদেরকে মেহরবানি করে তাদেরকে আপনারা অব্যাহতি নিতে বলুন। প্রয়োজন মতো দক্ষ কার্যকর ব্যক্তিবর্গ নিয়ে উপদেষ্টা মণ্ডলী গঠন করুন। চোরাগুপ্তা মিছিল করে বাংলাদেশে রাজনীতিতে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না বলে অভিমত আলোচকদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদ ও গণভোটের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন সরকারকে যে আদেশ জারির সুপারিশ করেছে তা আজ রাত বা আগামীকালের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, অন্যথায় সরকারের ওপর আস্থা হারাতে থাকবে জনগণ। দুপুরে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। বিএনপির নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাবের সমালোচনা করে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোটকে গলা টিপে হত্যা করতেই নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি। জনগণের নয়, নিজেদের লাভ হিসেব করে বিএনপি সংস্কার চায় বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের দিন গণভোট হলে মানুষের আগ্রহ থাকবে না বলে মনে করেন তিনি। বলেন, নির্বাচনের ব্যস্ততায় এতে ৫% ভোট নিয়েও সংশয় তৈরি হবে। ডক্টর তাহের আরও বলেন, জামাত চায় প্রত্যেক দল তাদের নাম ও নিজস্ব প্রতীকে নির্বাচন করুক। প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত না করার আহ্বানও জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। উপরে যে এনসিসি যে আপনাদের কাছে জমা দিয়েছে যে প্রস্তাব, সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা, অনতিবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। এটা যদি ডিলে হতে থাকে তাহলে জনমনে আবার নানা ধারণা এবং বিভ্রান্তি তৈরি হবে। আপনার সম্পর্কে, আপনার সরকার সম্পর্কেও জনগণ ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করবে। জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জামাতে ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দল। পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেন দলগুলোর প্রতিনিধিরা। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই বলেও মনে করেন তারা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সরকারি নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে অবস্থান নেন জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলোর নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুনে আর স্লোগানে নানা দাবি তুলে ধরেন তারা। অবস্থান কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, জাতির আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সরকার একটি বিশেষ দলকে সুবিধা দিতে নির্বাচনের দিন গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান তারা। আগামী 3 তারিখে আমরা যে 8টি দল আন্দোলনরত অবস্থায় রয়েছি, সেই 8টি দলের একটি শীর্ষ পর্যায়ের বৈঠক আছে এবং সেই 3 তারিখের আগে যদি আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হয় নভেম্বরে গণভোট, তাহলে 3 তারিখের সেই শীর্ষ পর্যায়ের বৈঠক থেকে বৃহত্তর কর্মসূচি এবং কঠোরতর কর্মসূচি আসতে যাচ্ছে। অনতিবিলম্বে আপনারা গণভোটের ব্যবস্থা করুন জুলাই সনদ বাস্তবায়নের জন্য। জুলাই সনদের মধ্যে যেসব অস্পষ্ট বিষয় আছে এগুলি আপনারা স্পষ্ট করেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে গ্রহণযোগ্য ভোট আয়োজন সম্ভব নয় বলে অভিযোগ করেন বক্তারা। জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে, এমন সংশোধিত আরপিও অনুসারে নির্বাচন চান তারা। আমরা আজকে 8টি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি, জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। গণভোট ছাড়া
জাতীয় নির্বাচন হলে সেই নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ। এজন্য আজকে খেলাফত আন্দোলন সহ যে 8টি দল প্রধান নির্বাচন কমিশন বরাবর যে দাবি রেখেছে, আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য। অবস্থান কর্মসূচি শেষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেয় দলগুলো। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বলেছেন, নভেম্বরে গণভোট চাচ্ছে কয়েকটি দল, এ বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সম্পৃক্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অধিদপ্তর ও কর্তৃপক্ষের পরিচালক, মহাপরিচালক, চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। বিকেল 3টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। 4 নির্বাচন কমিশনার এবং ইসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইসি সচিব জানান, ভোট কেন্দ্রে যাতায়াত যেন সহজ হয় তা নিশ্চিত করা হবে। জানান, ঋণ খেলাপির বিষয়ে জানাতে বাংলাদেশ ব্যাংক সঠিক তথ্য দিতে 5 দিন সময় চেয়েছে। বাজেটের ব্যাপারে সাশ্রয়ী হতে পরামর্শ দেওয়া হয়েছে। যানবাহন সুবিধা সরকারি প্রতিষ্ঠান থেকে পাওয়ার আশা করা হচ্ছে। নির্বাচন চলাকালে যানবাহন চলাচল সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে। বলেন, পূজায় এনসিটিএমসি থেকে যে অ্যাপ ব্যবহার করা হয়েছে, নির্বাচনে সেটি ব্যবহার করা হলে ভালো। নির্বাচন কমিশন থেকেও এআই প্রযুক্তির যেন অপব্যবহার করা না হয় সে বিষয়ে সতর্ক থাকা হবে বলে আশ্বস্ত করেন ইসি সচিব। ইসির নির্বাচন প্রতীকে তালিকায় যুক্ত হল শাপলাকলি। তবে নির্বাচন কমিশনের দেয়া এমন প্রজ্ঞাপনের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শাপলা প্রতীকের ব্যাপারে আপোষহীন দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপিকে বাড়তি সুবিধা দিতে নির্বাচন কমিশনের এমন অপচেষ্টা। এ থেকে সরে না এলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তিনি। তবে নির্বাচন কমিশনের দাবি, এনসিপির দাবির মুখে প্রতীক সংশোধন করা হয়নি। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা চেয়েছে নবগঠিত এই দলটি। তবে প্রতীক তালিকায় না থাকার কথা বলে এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন ও এনসিপির রশি টানাটানির মধ্যে ফের আলোচনায় শাপলা। তবে এবার শাপলা ফুল নয়, শাপলা কলি। নির্বাচন কমিশন তাদের প্রতীকের বর্ধিত তালিকা প্রকাশ করেছে, যাতে শাপলা কলিকে রাখা হয়েছে প্রতীক হিসেবে। শাপলা কলিকে অন্তর্ভুক্ত করার ব্যাখ্যা দিয়ে কমিশন বলেছে, জাতীয় নাগরিক পার্টির দাবির মুখে প্রতীক তালিকা সংশোধন করা হয়নি। আমি বারবার করে একটা জিনিস বলছি যে কিছু প্রতীক সম্পর্কে কিছু বিরূপ মতামত, মন্তব্য আসছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। কোনো একটা পর্যায়ে কমিশন মনে করেছে আচ্ছা ঠিক আছে, এটা সংশোধন করলে করা যেতে পারে, সেই হিসেবে করেছে। এখন আর তখনের ব্যাপারটা তো না, ব্যাপারটা হচ্ছে যে করাটা দরকার মনে করেছে। এটা আজকে যেমন করেছে, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আবার সংশোধন করবে। বিকেলে প্রতীক বরাদ্দ ও জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক এক আলোচনায় জাতীয় নাগরিক পার্টির নেতারা অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন জমিদারের মতো আচরণ করছে। নির্বাচন কমিশন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মধ্যে যে জমিদারি আচরণ দেখিয়েছে, তা বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেভাবে সেই আচরণ প্রদর্শন করেনি জনগণের সামনে। তো শাপলা কলি তারা দিতে পেরেছেন, মানে শাপলাও দেওয়া সম্ভব, বুঝতে পারছি তারা কেন এই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান নিলেন। এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীকে এনসিপি আপোষহীন। প্রতীক নিয়ে এক বিন্দু ছাড় দেয়া হবে না। আমরা বরাবর বলে আসছি, এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন, শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এজন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন। আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াতে যেতে চাই। দেশকে বিএনপি জামাত সংকটের মধ্যে ফেলছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদের প্রটেস্টের মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতেও আমরা বাধ্য হব। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতে শিশু অপহরণ, আবার সেই শিশুকে ফেরত দিতে জিনের বাদশা সেজে তার বাবার কাছে টাকা দাবি। অবশেষে এই কাণ্ডে জড়িত একটি চক্রকে গ্রেফতার করেছে র্যাব। শিশুটিকে নিতে ব্যবহার করা হয় সেই রহস্যময় শয়তানের নিঃশ্বাস, যার ছোঁয়ায় ছোট্ট শিশু তানহা নিঃশব্দে হাত ধরে চলে যায় অপহরণকারীর সাথে, যেন সে নিশ্চিন্তে হাঁটছে আপন কারো সঙ্গে। ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান শিশুটির বাবা ও উদ্ধারকারী র্যাব। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান।
23 অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর 11-তে বাসার সামনের রাস্তায় খেলাধুলা করছিল 4 বছরের শিশু তানহা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হঠাৎ করেই লুঙ্গি ও শার্ট পরা এক লোক এসে তানহার নাকে মুখে হাত দেয়। এরপর সেকেন্ডের মধ্যেই অচেনা লোকটির হাত ধরে চলে যায় তানহা। এরপর তানহার বাবা তারেকের করা মামলায় ঘটনার 6 দিন পর রাজধানীর পল্লবী থেকে গ্রেফতার করা হয় স্বপন সর্দারকে। তার তথ্যে মিরপুর থেকে স্বপনের দ্বিতীয় স্ত্রী বিউটি এবং কেরানীগঞ্জ থেকে প্রথম স্ত্রী নার্গিসকে গ্রেফতার করে র্যাব। সেটা হচ্ছে বাচ্চাটাকে আমরা উদ্ধার যখন করি সে ঘুমান্ত অবস্থায় ছিল এবং ঘুমান্ত অবস্থায় ডাকার পরে তাকে ডাকার সাথে সাথে তাকে আমি নাম জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি, সে নাম বলল এবং জিজ্ঞেস করার সাথে সাথে সে সবাইকে আপন মনে করতেছে। শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ বলে একটা বিষয় আছে, তো এটা আরও বেটার, আমাদের এক্সপার্ট ওপিনিয়ন ওরা ভালো বলতে পারবে। নিঃসন্তান দম্পতির কাছে তানহাকে বিক্রির কথা ছিল অপহরণকারীদের এবং এটা দম্পতির কাছে এটা হস্তান্তর করা হবে এবং এই টাকার পরিমাণ ছিল 2,50,000। নিঃসন্তান যে দম্পতি আছে এটা খুবই সিক্রেটলি এটা লেনদেন হয় এবং এটা খুবই সিক্রেটলি। শিশুর বাবা জানায় মেয়েকে ফিরিয়ে দেবার কথা বলে অপহরণকারীরাই ফোন দিত তাকে। উনি আমার মেয়েকে নিয়ে গেছে কিন্তু আমি তো বলতে পারতেছি না। উনি আমার ফোন দিয়ে কি আমাকে এরকম দেখাচ্ছে যে উনি আমার হেল্প করতেছে। হ্যাঁ 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 উনি বলছে আমাকে যে ভাই আমি সিএনজি ড্রাইভার, আমার বাচ্চা হারা গেছে, সন্তান হারা গেছিল, আমি এটা আপনার নাম্বার পেয়েছি বিজ্ঞপ্তি থেকে, আপনি বাচ্চা পাইছেন? আমি বলি না। বলে আমি তাহলে একটা নাম্বার দিই, আপনি কথা বলেন, একটা দরবেশ। শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে শিশু অপহরণের ঘটনায় আরো কয়েকজনকে গ্রেফতারে অভিযান চলমান। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। মার্কিন শুল্ক নীতি বাংলাদেশকে চীনা বিনিয়োগের আগ্রহের কেন্দ্রে নিয়ে এলেও বন্দর সমস্যা ও কাস্টমস জটিলতা অনেকটা পেছন থেকে টানছে বলে জানাচ্ছেন চীনা বিনিয়োগকারীরা। তারা আরও জানান, আগ্রহী চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশ সম্পর্কে জানতে চাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসার পরিবেশ নিশ্চিত করা গেলে কেবল তৈরি পোশাক খাত নয়, প্রযুক্তি নির্ভর শিল্প স্থাপনের সম্ভাবনা আছে চীনা বিনিয়োগকারীদের। গোলাম মঈনুল হাসানের 3 পর্বের প্রতিবেদনের দ্বিতীয়টি আজ। চীন আমেরিকার বৈশ্বিক বাণিজ্যের দ্বন্দ্ব বাংলাদেশের জন্য বিনিয়োগের সুযোগে পরিণত করেছে। ঘোষিত ইউএস ট্যারিফ বাংলাদেশের অনুকূলে, কারণ মার্কিন পাল্টা শুল্ক ভিয়েতনামের কাছাকাছি হলেও তা ভারতের চেয়ে কম। আর বাংলাদেশের জন্য বাড়তি শক্তির জায়গা সস্তা শ্রম দক্ষ কর্মীর পর্যাপ্ততা। বহু লোক আসা জিজ্ঞেস করতেছে এ দেশে কিরকম, এ দেশে কি একটু আগে সমস্যা পড়াশুনো না কি বিভিন্ন ডকুমেন্টস পাওয়ার জন্য কঠিন আছে, এটা কিভাবে করলে হবে, এটা জিজ্ঞেস করার তো বহু আছে। তবে বড় সমস্যার জায়গায় রয়েছে কাস্টম বন্ধ সহ নীতির প্রতিবন্ধকতা। For the new investors, I think the first obstacle is how they can enter to the Bangladesh. So we need a lot of the sharing or information to support them to come over to Bangladesh. For a continuous investor in Bangladesh, of course, we are facing a lot of challenge every day, including the imports, the customs, the all this kind of operations. এই দেশে এখনো গার্মেন্টস জন্য খুব একটু লাইন ভালো আছে, কিন্তু এই দেশে কাছাকাছি ইন্দোনেশিয়াতে আছে আর ভিয়েতনামটা আছে। মানে সরকারিরা এটা বন এবং কাস্টম এটা আছে না, বিভিন্ন একটু লাইসেন্সের জন্য একটু ইজিলি দেওয়ার জন্য পাওয়ার জন্য একটু সাপোর্ট দিলে ওরা মোয়া লোক আসে এই বেতন করবো। আমি চিন্তা এরকম আছে। বাংলাদেশ বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহান অর্থনীতিবিদরা। চায়নার ক্ষেত্রে আমরা জানি যে জিওপলিটিক্যাল যে রাইভালিটি আমরা দেখছি গ্লোবালি, সেটাতে চায়নার উপরে একটা বাণিজ্য বিধিনিষেধ থাকবে, ইউরোপেও থাকবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে তো আছে এখনও। আমি মনে করি সেটা একটা বাংলাদেশের জন্য ভালো একটা সুযোগ হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা এই বিদেশি বিনিয়োগ আমরা নিয়ে আসতে পারবো কিনা। আপনি জানেন যে অনেক ফার্মস তারা চায়না থেকে রিলোকেট করেছে, চায়না থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। এরকম ফার্ম যারা রিলোকেট করেছে, চায়নার বাইরে চলে গিয়েছে, তারা খুব বেশি কিন্তু বাংলাদেশে আসে নাই। তারা কোথায় গিয়েছে? ইন্দোনেশিয়ায় গিয়েছে, ভিয়েতনামে গিয়েছে এবং ইন্ডিয়াতে
তারা কিন্তু গিয়েছে, কাজে আমরা কিন্তু এখন পর্যন্ত তাদেরকে আকৃষ্ট করতে পারিনি। সংশ্লিষ্টদের ধারণা তৈরি পোশাক খাতের বাইরেও বড় চীনা বিনিয়োগ পাওয়া সম্ভব, তবে বাংলাদেশকে নিতে হবে সঠিক পরিকল্পনা। যেই ফ্যাসিলিটেশনগুলো আমাদের এই সেক্টরে মানে এনশোর করা দরকার, যেগুলো অন্যান্য দেশ করছে, সেগুলোকে যদি আমরা এনশোর করতে পারি দ্রুততম সময়ের মধ্যে, তাহলে একটা বড় অংশের চাইনিজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে। শুধুমাত্র যে আপনার গার্মেন্টসের ক্ষেত্রে আসবে তা না, আইটি সেক্টরে আমাদের একটা বড় ইউথ আছে যারা আইটির ব্যাপারে অত্যন্ত আগ্রহী। এই আইটি সেক্টরে একটা বড় সম্ভাবনা আছে, আমাদের লেদারে একটা বড় সম্ভাবনা আছে, আমাদের ব্লু ইকোনমিতে একটা বড় সম্ভাবনা আছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ইতিহাস খুব একটা লম্বা নয়, তাই বিনিয়োগ আকর্ষণে কার্যকর নীতি গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন অর্থনীতিবিদরা। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম চলমান আছে। তদন্ত শেষে রিপোর্ট প্রকাশ করা হবে। ধানমন্ডিতে ষষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ 2025-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা। শেখ বশিরউদ্দিন জানান, তুরস্ক থেকে আসা 8 সদস্যের বিশেষজ্ঞ দল দেশে ফিরে গেছে। আগামী 2-3 দিনের মধ্যে তাদের প্রতিবেদন পাওয়ার আশা তার। বিকল্প উপায়ে এখন আমদানি পণ্য খালাস চলছে, দ্রুতই কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেন বাণিজ্য উপদেষ্টা। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে রেজিমেন্ট অফ আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে রেজিমেন্ট অব আর্টিলারির 44তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2025 অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করতে হবে। তিনি উভয় কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। এছাড়া রেজিমেন্ট অফ আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে কোরসমূহের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। ঐকমত্যে ব্যর্থ হলে ডক্টর ইউনূসের সরে যাওয়ার আশঙ্কা সহ পরিস্থিতি হবে ভয়ানক, শঙ্কা আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন আশঙ্কার কথা জানান। বিবাদমান রাজনৈতিক পক্ষগুলোকে অহমিকা ও তর্ক বিতর্ক পরিহার করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কার্যকরে একমত হওয়ার আহ্বান জানান মুজিবুর রহমান মঞ্জু। বলেন, ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলে নির্বাচন আয়োজনে অনিশ্চয়তা দেখা দেবে এবং ডক্টর ইউনূসকে পদত্যাগ করে চলে যেতে হতে পারে। পহেলা নভেম্বর শনিবার থেকে পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করা হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এতে স্থানীয়রা খুশি হলেও দ্বীপে রাত্রি যাপনের সুযোগ না রাখায় হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে সরকারের বেঁধে দেওয়া বিধিনিষেধকে পর্যটন শিল্প বিনাশী বলছেন তারা। প্রশাসন বলছে, সেন্ট মার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে প্রয়োগ করা হচ্ছে এই আইন। মোর্শেদুর রহমান খোকনের তথ্য ছবিতে রিপোর্ট। দীর্ঘ 9 মাস ধরে বন্ধ থাকার পর পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে নীল জলরাশির প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রথম মাসে দ্বীপে রাত্রিযাপনের সুযোগ না থাকা সহ 3 মাসের জন্য সরকারের পক্ষ থেকে দেয়া বিধিনিষেধে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বরে দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে পর্যটকদের। ডিসেম্বর জানুয়ারিতে রাত্রিযাপন করা যাবে। কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকেই পর্যটক নিয়ে জাহাজ যাবে সেন্ট মার্টিন। উখিয়ার ইনানি থেকে জাহাজ ছাড়বে না। এতে যাত্রাপথে সাগরে অনেক বেশি কাটাতে হবে পর্যটকদের। যাতায়াতেই কেটে যাবে 12 থেকে 14 ঘন্টা। ফলে কেউই 1.5 থেকে 2 ঘন্টার বেশি থাকতে পারবে না স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক এসে যে রাত্রি যাপন করতে না পারে, কেন পর্যটক সেন্ট মার্টিনে আসবে? নিষিদ্ধ নীতিমালা দিয়ে দিচ্ছে, যেগুলো সেন্ট মার্টিন দ্বীপ কিংবা পর্যটনকে একেবারে গলা টিপে ধরেছে। মানুষের স্বর্ণ অলঙ্কার বিক্রি করেছে, ঘর বাড়ি ভিটে বাড়ি বিক্রি করে দিয়ে অন্যত্র চলে গেছে, কারণ তারা 2 মাসের ইনকাম দিয়ে বাকি 10 মাস সার্ভাইভ করতে পারছে না। আমরা চাইছিলাম সরকার থেকে আমরা বিকল্প কর্মসংস্থান, সরকার সেটাও দেয়নি। আমরা চাইছিলাম একটা আবাসন নীতিমালা, সেটাও দেয়নি।
সরকার তো আমাদের কোনো দাবিই মানতেছে না। আমরা আমাদের আহারের জন্য আমরা অনেক সংগ্রাম করেছি, কিন্তু সরকার আমাদের কোনো কথাই তোয়াক্কা করেনি। ঠিক তার ধারাবাহিকতায় এবছর আমাদের অবিকল সেই কন্ডিশনগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। ভ্রমণে মাত্র 2টি জাহাজ অনুমতি পেলেও টিকিট বুকিং সফটওয়্যার এখনো খোলা হয়নি। এতে 1 নভেম্বর জাহাজ ছাড়া অনিশ্চিত বলছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এটা পর্যটক এবং পর্যটন শিল্পের যারা সংশ্লিষ্ট তাদের সাথে এক প্রকার তামাশা, এটা বাস্তবতার কোনো মিল নেই। সুতরাং আগামী নভেম্বর 1 নভেম্বর কোনোভাবে জাহাজ চলাচল করবে না। সেন্ট মার্টিন ও পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কঠোর অবস্থানে থাকবে। পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন কাজ করবে। সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেকই সবাই যাবেন এবং ডিসিপ্লিনারি ভাবে সেখানে থাকবেন এবং সেটাকে যেন পরিবেশ এবং জীববৈচিত্র্য নষ্ট না করেন। পর্যটকদের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল ধরনের পদক্ষেপ নেব। আগের মতো পুরো ভ্রমণ মৌসুমেই পর্যটকদের সেন্ট মার্টিনে রাত্রি যাপনের সুযোগ করে দেওয়ার দাবি সচেতন মহলের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 270 দিন আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর অনৈক্য হতাশাজনক, করণীয় নিয়ে চিন্তিত সরকার, জানিয়েছেন আসিফ নজরুল। দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটি একপেশে ও জবরদস্তিমূলক, অভিযোগ মির্জা ফখরুলের। বললেন, নির্বাচনের দিন ছাড়া গণভোট মানা হবে না। কোন দলের সাথে আলোচনা না করেই জুলাই সনদ পরিবর্তন করেছে ঐকমত্য কমিশন। উপদেষ্টাদের কারণে বিপদে পড়তে যাচ্ছে দেশ, নাগরিক ঐক্যের আলোচনায় অভিযোগ রাজনীতিকদের। ঐকমত্য কমিশনের সুপারিশ কালকের মধ্যেই বাস্তবায়নের দাবি জামায়াতের। 5 দফা দাবিতে ইসিতে 8 দলের স্মারকলিপি। গণভোটের সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন ইসি সচিব। শাপলা কলি সহ নতুন 4 প্রতীক ইসির তালিকায়, প্রজ্ঞাপন জারি। শাপলা নিয়ে 1 বিন্দু ছাড় দেবে না এনসিপি, বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আন্দোলনের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রয়েছে। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।